প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধিদের সাক্ষাৎ, দুই এভিয়েশন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ নিয়ে আলোচনা। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি, পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 4 দিনের সফরের প্রথম দিনে যুক্তরাজ্যে কর্মব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া এভিয়েশন খাতের দুই প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে তার। আলোচনা হয়েছে বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে। ডক্টর ইউনূসের সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এরপর সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ, এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন, আশা করতেছি ওনার সফর সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দিনের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কমনওয়েলথের সেক্রেটারির সঙ্গে। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধার সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাসান ওয়ালি, সময় সংবাদ। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক সংকট সমাধানে আশার আলো দেখছে বিএনপি। গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব জানান, বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন তারেক রহমান। একে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। এপ্রিল উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে সরকার। ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত পূরণ করেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করবে এনসিপি। রংপুরে সময় সংবাদকে একথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা। তাই তো তৃণমূলে নিজেদের দল গোছাতে দম ফেলার ফুসরত নেই জাতীয় নাগরিক পার্টির। রংপুরে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছে তার দল এনসিপি। দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সব শর্ত ইতোমধ্যে পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। যে সংখ্যক উপজেলা এবং জেলায় কমিটি হলে পরে নিবন্ধনের জন্য আবেদন করা যায়, আমরা ইতিমধ্যে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পারবো এবং একই সময়ে সারা দেশে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়নের লক্ষ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিয়েই ইশতেহার ঘোষণা করবে এনসিপি, জানান আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্রের বিষয়ে আমরা একটা টিম করেছি। আমরা এক সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে কথা বলেছি, যেখানে অনেকগুলো বিষয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করব। একই সাথে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র এবং ইশতেহারের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবো। গত মাস থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে অলিগলি, পাড়া মহল্লায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক পার্টি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। তীব্র গরম উপেক্ষা করে মঙ্গলবার জাতীয় চিড়িয়াখানায় যান দর্শনার্থীরা। অভিভাবকদের সঙ্গে নিয়ে বানর, বাঘ, সিংহ সামনে থেকে দেখে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের নানা রাইডে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। উম্মেহানিকে সঙ্গে নিয়ে ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। ঈদের ছুটি প্রায় শেষ হতে চলল। ছুটির এ সময়ে ফুরোয়নি ছোট্ট শিশুর বায়না। তাই তো শিশুদের নিয়ে অভিভাবকরা ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের ছুটির চতুর্থ দিনে প্রচণ্ড গরম উপেক্ষা করেই জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। বাবা মায়ের সঙ্গে আসে শিশুরাও। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি, উট পাখি দেখছি, আর
হাতি দেখছি, অনেক ভালো লাগছে। আমি দেখেছি হাতি, সিংহ, বাঘ। জাতীয় চিড়িয়াখানা ছোট বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা। ঈদের ছুটিতে পরিবারকে সময় দিতে পারি, আর সেজন্য আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় আসলাম। এদিকে সকাল থেকে শ্যামলীর শিশু পার্কে শিশুদের উচ্ছ্বসিত ভিড়, উদ্দেশ্য মজার রাইডে চড়া। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি অনেকগুলো রাইডে উঠেছি, হাঁস হাঁটাতেও চড়ছি, গাড়ি হাঁটাতেও চড়ছি। সন্তানদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বাবা মার চোখে মুখে প্রশান্তির ছাপ। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারায় তৃপ্ত অভিভাবকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শহুরে বিনোদন কেন্দ্র, পাহাড়ি নদী কিংবা সাগর, ঈদ ছুটিতে মুখর বিভিন্ন জেলার পর্যটন স্পট। রোদ বৃষ্টি উপেক্ষা করে আনন্দে মাতেন দর্শনার্থী, ভ্রমণ পিপাসুরা। উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে ডিজের তালে পানিতে জলকেলি। বাদ্যের তালে তালে মাতোয়ারা তরুণ তরুণীরা। ঈদ আনন্দের রেশ যেন কাটছেই না। ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও শত শত দর্শনার্থীর ভিড় চট্টগ্রামের ফয়েজলেকে সি ওয়ার্ল্ডে। পানিভিত্তিক রাইডে ছিল সবচেয়ে বেশি আকর্ষণ। ড্যান্সিং ফ্লোরের পাশাপাশি ওয়েবপুরের আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা। বন্ধ পাইছি, বন্ধের মধ্যে আসে আনন্দ ফুর্তি লাগতেছে। বাংলা, হিন্দি ও ডিজে মিউজিকের তালে তালে নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার পার্কে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সের মানুষ। পরিবার পরিজন নিয়ে অনেকে চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ঈদের ছুটিটা আমরা একেবারেই নষ্ট করতে চাই না, তাই সবাই মিলে এখন আবার চলে আসলাম ড্রিম হলিডে। ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসছি, আমি এর আগেও এসেছি। ঈদের লম্বা ছুটি, তাই সাগর তীরে লাখো পর্যটকের সমাগম। কখনো ঝুম বৃষ্টি, কখনো রোদ কিংবা মেঘলা আকাশ, যা পর্যটকের আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার আসলেও মনে হয় যেন বারবারই যাই। ঈদের ছুটিটা কক্সবাজারে অনেক ভালোই লাগে, যদিও মানুষের ভিড় অনেক। তারা যেন সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছিল ব্যাপক আনাগোনা পর্যটকের। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। আমার সাথে আসছি, আমরা অনেক মজা করব। ভাবছিলাম বন্যা পরিস্থিতিতে যে অবস্থা হবে এরকম কিছুই হচ্ছে না, আমরা খুবই ঘুরতে পারতেছি। নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো, মানে কোনো বিশৃঙ্খলা নাই। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। ধারণ ক্ষমতা বিবেচনা না করায় ক্ষতির মুখে পড়ছে বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলো, যেগুলোতে দর্শনার্থীর ঢল যেমন নামছে, তেমনি গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত স্থাপনা। পর্যটকদের সমাগমে আর্থিক লেনদেন বাড়লেও ক্ষতি হচ্ছে পরিবেশের। পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এই অবস্থায় কোনো নির্দিষ্ট পর্যটন অঞ্চলে মানুষের যাতায়াতের হার নির্ধারণ করতে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সমতল, পাহাড় কিংবা সাগর, প্রায় একই চিত্র সবখানে। সরকারি ছুটি বা উৎসবে পর্যটকের ভারে ঠাসা থাকে দেশের পর্যটন কেন্দ্রগুলো। তথ্য বলছে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, লামা, সাজেকে ছুটে যান সবচেয়ে বেশি পর্যটক। বাঁধনহারা এই পর্যটকদের আতিথেয়তায় গড়ে উঠছে অপরিকল্পিতভাবেই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা। এতে আর্থসামাজিক উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্বাভাবিক বসবাস। এমন অবস্থায় স্থানীয়দের সমন্বয়ে স্পট অনুযায়ী পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেন্ট মার্টিনে আসলে প্রতিদিন যখন যাচ্ছে, আমরা তো হিসাব করে দেখেছি যে সেন্ট মার্টিনে যদি খুব কম করেও যদি হয় প্রতিদিন 5 থেকে 10 হাজার মানুষ যায়। রাঙ্গামাটি, বান্দরবান, চিটাং, হিল ট্র্যাক্সও কিন্তু এই ওভার ট্যুরিজমটা হচ্ছে। যেটা দরকার, দ্যাট ইজ অ্যাবাউট কনসালটেশন, পার্টিসিপেশন অফ লোকাল কমিউনিটি এবং কি স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কথা বলে তারপরেই মেকানিজমটা বের করতে হবে। ট্যুর অপারেটররা বলছেন, অতিরিক্ত পর্যটক সমাগম নিয়ন্ত্রণ করার আগে তৈরি করতে হবে বিকল্প ট্যুরিস্ট জোন। নতুন কোনো ডেস্টিনেশন না করা পর্যন্ত আমরা পুরনো কোনো জায়গাটাকে ব্যারিয়ার দিতে পারবো না, সেটা ঠিক হবে না। তাহলে মানুষ যাবে কোথায়? সো নতুন একটা তৈরি করি, আমরা পুরনোটাকে আবার রিপেয়ার করি। তবে টেকসই ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সব স্পটেই পর্যটকদের যাতায়াত নির্দিষ্ট করতে চায় বাংলাদেশ পর্যটন বোর্ড। আমরা রিকোয়েস্ট করছি যে সব জায়গাতেই ক্যারিং ক্যাপাসিটি আগেই নির্ধারণ করে দেওয়া, যে সব জায়গায় বেশি ট্যুরিস্ট যায়। পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1 কোটি। 3 বছরের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় 2.5 কোটি। বিশ্বের বিভিন্ন রুটে ভিসা জটিলতার কারণেই বাড়ছে অভ্যন্তরীণ চলাচল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ট্রেন, লঞ্চ ও বাসে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন জীবিকার তাগিদ ছাড়াও ভোগান্তি এড়াতে কিছুটা আগে ভাগেই ঢাকায় ফিরছেন তারা। সহকর্মী শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। হুইসেল বাজিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে প্রবেশ করছে একের পর এক ট্রেন। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামতেই হাস্যোজ্জ্বল মুখে নেমে আসেন যাত্রীরা। জানান আত্মীয় স্বজন ও পরিবারের সান্নিধ্যে ঈদ ছিল আনন্দময়। গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পেরে খুশি শিশুরাও। দীর্ঘ ছুটি থাকায় রাজধানীতে ফেরার ক্ষেত্রে তেমন চাপ পড়বে না এবং ফিরতি পথে ট্রেনের কোনো সংকটও নেই বলে জানিয়েছে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ। গরু জবাই হয়েছে, দেখছি অনেক ভালোভাবে ঈদ গেছে। আমার খালামণির কাছ থেকে আমি মেহেন্দি কিনে নিলাম, খেলাধুলা করলাম। অনেক ভালো কেটেছে পরিবারের সাথে। জ্যাম এবং এগুলোর জন্য একটু আগে ফেরা। ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল, ট্রেনে খুব একটা বেশি অসুবিধা ফেস করি নাই। আরও সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে। প্রত্যাশা যে না কোনো সংকট আমরা মুখোমুখি হব না ইনশাআল্লাহ। ভোর থেকে সদরঘাটে নোঙর করে বেশ কয়েকটি লঞ্চ। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনার কয়েকটি লঞ্চেই ফিরতি যাত্রীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। খারাপ লাগছে চলে আসা সবাইকে ছাইরা, বাট যতটুকু সময় ছিলাম এনজয় করছি সবার সাথে। আগে একটু চলে আসা, এখানে কিছু রেস্ট নিয়ে যেমন কর্মস্থলে চলে যেতে হবে। কাজিনদের সাথে ঘোরাফেরা, দাদা দাদি এরা যতদিন বেঁচে আছে আমি মনে করি ঈদ বাড়িতে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ে। সায়েদাবাদ ও মহাখালীতে যাত্রীরা জানান ঈদ শেষে যানজটমুক্ত পথে ফিরতে পেরে খুশি তারা। কোনো আসা যাওয়ায় কোনো সমস্যা হয় না। টিকিট আগে কাটার পরেও আমাকে ভাড়া বেশি দিতে হয়েছে, কিন্তু আসার সময় সেটা লাগে না। আসার সময় ভাড়া কম, বাট যাওয়ার সময় অনেক সিন্ডিকেটের ভাড়া অনেক বেশি নিছে। এদিকে ঈদ পরবর্তী ছুটি উপভোগ করতে রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যেও যাচ্ছেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ফিরতি ফ্লাইট শুরুর প্রথম দিন মঙ্গলবার ফিরেছেন প্রায় ৫,০০০ জন। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। প্রথম দিনে ১২টি ফ্লাইটে দেশে ফিরছেন ৪,৯০৪ জন হাজি। হজ পালন শেষে ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন হাজিরা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমরা চলে এসেছি আজকে প্রথম ফ্লাইটে। মন তৃপ্তি করে আমাদের হজ কাজগুলো সম্পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যান ৮৬,৯৫৮ জন। ২২২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন তারা। এই কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এখানে তো এবার নিয়ম শৃঙ্খলা খুব ভালো ছিল, আমরা সবকিছু ভালোই পাচ্ছি। হজ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সহজ হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য খুবই উপকার হয়েছে। গভর্নমেন্টকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। কর্তৃপক্ষ জানিয়েছে হাজিদের নিয়ে প্রতিটি ফিরতি ফ্লাইটই নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছেছে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করল সৌদি সরকার। এর মধ্যে রয়েছে ওমরা ভিসা এবং প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা। সৌদি সরকার জানায় মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে 10 জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম। এতে সাময়িকভাবে বিপাকে পড়েন অনেক প্রবাসী। সেই সঙ্গে ওমরা পালনে ভ্রমণেচ্ছুক মুসল্লিরা ভিসার জন্য আবেদন করতে পারেননি। সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি আরব। এতে হাজার হাজার বাংলাদেশি সহ প্রবাসী পরিবারের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। ওমরা পালনে আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো এর মধ্যে নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। সাময়িকভাবে হজের জন্য বন্ধ ছিল, ইনশাআল্লাহ আবার আজকে থেকে ওমরা ভিসা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত হাজি সাহেব ওমরা করতে চান আপনারা ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে পারেন। যে কোনো লোক আজকে থেকে ইচ্ছা করলে সৌদি আরবে ভিজিট ভিসা এবং ওমরা ভিসা আসতে পারবেন এবং আজকে থেকেই ভিসা আপনারা এন্ট্রি করতে পারবেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতির চাকা আরো গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপকৃত হবেন বিশ্বের নানা প্রান্তে থাকা লাখো প্রবাসীও।
সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে এমন একটি ভুল সংবাদ ছিল অনেকের কাছে। তবে আজকের এই ঘোষণায় যেমনটি প্রতীয়মান হয়, আসলে বাংলাদেশিদের কোনো ভিসাই বন্ধ হয়নি। অর্থাৎ হজের জন্য যে সাময়িক বন্ধ ছিল সেই ভিসাগুলো আবারও হজ পরবর্তী সময়ে চালু করে দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারির দাবি করলেও যাত্রীরা বলছেন স্ক্রিনিংয়ের বালাই নেই। 4 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB1.8.1। চিকিৎসকদের সংখ্যা এই ভ্যারিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়াচ্ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন একটা ভ্যারিয়েন্ট আসতেছে, ওই অনুযায়ী আমাদের প্রিপারেশন থাকতে হবে, সেটা এয়ারপোর্ট হোক, সব জায়গায় হোক। এখানে আমি তেমন কোনো ফ্যাসিলিটিসই পেলাম না, মানে কিছুই নাই, যার যেমন ইচ্ছা চলছে। করোনা যেন আসছে তা আমরা শিউ জানি না। করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি সতর্কতার কথা জানান বিমানবন্দরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। থার্মাল স্ক্রিনিং অন করে দেওয়া হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে। এখন সব অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্যই আমরা থার্মাল স্ক্রিনিংটা করেছি। এখানেও যে গাইডলাইন্স আছে, আমাদের সাফিসিয়েন্ট মাস্ক টাস্কের ব্যবস্থা রাখা হয়েছে, যে যদি অসুস্থ হয় তাদেরকে এখানে ইনিশিয়াল চেক করে পরবর্তীতে কুর্মিটোলা হসপিটালে পাঠানো, ওগুলো কোঅর্ডিনেশন ওদের সব চালু রয়েছে। দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকদের এখনও এই কর্মসূচির আওতায় আনা হয়নি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ এলাকায় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে, যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে এবং এটা সকলের সহযোগিতার মধ্যে। এতিম মাদ্রাসার বাচ্চারা যারা এর হকদার, এরা এর বিনিময়ে লাভবান হবে। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই প্ল্যান্ট নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থবছরেই। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপন্ন হয় গড়ে 120 টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন 3,500 MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ 1800 MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয়, তাইলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং বেশি হবে। শিল্প মন্ত্রণালয় বলছে চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পাইওনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা
নেওয়া শুরু হয়েছে, দুদকের কার্যক্রম চালু আছে। সিটিভি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রিয়ার একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। নিরাপত্তা বাহিনীর ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে অস্ত্রধারী। এ ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বলে আখ্যা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। শোক জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সকাল থেকে কাঁপছিল অস্ট্রিয়ার গ্রাজ শহর। একটি স্কুলের হল ঘরে তীব্র গোলাগুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত স্কুলটিতে পৌঁছে অস্ট্রিয়া পুলিশের বিশেষ বাহিনী ইকোকোবরা। আশেপাশের এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। পরে সেখান থেকে একে একে বের করে আনা হয় মরদেহ। নিহতদের বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। যেসব শিক্ষার্থী বেঁচে ফিরেছে এবং তাদের বাবা মা এখনো আতঙ্কগ্রস্ত। আমার ছেলের কাছে ফোন থাকায় সে আমাকে ফোন করে জানাতে পেরেছে। তবে আমি এখনো আতঙ্কিত, মন এখনো অশান্ত। এটা বিশ্বাস করা যায় না যে স্কুলের মতো একটা জায়গা এতটা অনিরাপদ। হামলার পর স্কুলটি পুরোপুরি খালি করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে অস্ত্রধারী। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। একজনই এই হত্যাযজ্ঞ চালায় বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। দিনটিকে অস্ট্রিয়ার ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার। পুরো অস্ট্রিয়া 3 দিনের জাতীয় শোক পালন করে হামলায় নিহতদের স্মরণ করবে। সমস্ত সরকারি ভবনে অস্ট্রিয়ার পতাকা অর্ধনমিত রাখা হবে এবং এই ভয়ানক ঘটনার শোক জানাতে দেশব্যাপী 1 মিনিটের শোক পালন করা হবে। অস্ট্রিয়ার স্কুলে এ বন্দুক হামলার ঘটনায় শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। আলো ছড়িয়েও পারল না বাংলাদেশ। চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা সমিতদের। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে কাবরেরোর দল। এতে এশিয়ান কাপে কোয়ালিফায়ের পথটা কঠিন হয়ে গেল লাল সবুজদের। পারভিন আক্তারের ম্যাচ রিপোর্ট। জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। হারের আগে হার না মানা বাংলার ফুটবলাররা একের পর এক চেষ্টা করে গেছেন শেষ সময়ে। তবে প্রায় 23,000 দর্শকের সামনে রাকিব ফাহিমদের কোনো চেষ্টাই আলোর মুখ দেখল না। হেরে যাওয়া লাল সবুজকে সান্ত্বনা জোগানোর শত চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী। হৃদয় ভাঙার কষ্ট আর মুখে হাসি নিয়ে ইপিএল তারকার সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছেন। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন হামজা। অথচ ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ভুটান ম্যাচের একাদশ থেকে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ 15 মিনিটেই পেয়েছিল ভালো সুযোগ। তবে শাকিল আহাদ তপু ও রাকিব হতাশ করেছেন সমর্থকদের। 35 মিনিটে হামজার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে গেলে দীর্ঘশ্বাস সঙ্গী হয় বাংলাদেশের। 40 মিনিটে ভালো সুযোগ হারিয়েছেন ফাহমিদুল। এদিন প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলতে নামা সমিত সোম বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পরই গ্যালারি স্তব্ধ করে দেয় সিঙ্গাপুর। মাত্রই ভাই হারানো মিতুল মার্মা এদিন আপ্রাণ চেষ্টা করেছেন গোল পোস্টের সামনে, তবে এবার করে বসেন বড় ভুল। হ্যারিসের ক্রসে উই ইয়াং এর গোলে লিড নেয় সিঙ্গাপুর। হামজা ক্লিয়ার করার চেষ্টা করেও পারেননি দলকে বাঁচাতে। প্রথমার্ধ শেষে সমর্থকদের হতাশায় কিছুটা স্বস্তি যোগায় বাফুফের জমকালো লেজার শো। তবে বিরতির পর আক্ষেপ আরও বাড়ান ইকসান ফান্দি। 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 67 মিনিটে প্রাণ ফেরে জাতীয় স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে গোল করা হামজা এদিন বলের যোগান দিয়েছেন রাকিবকে। একাধিক ভুল করা রাকিব অবশেষে গোল করে কিছুটা প্রায়শ্চিত্ত করেছেন। শেষ দিকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ। আর তাতেই বেদনায় নীল হয়েছে জাতীয় স্টেডিয়াম। দেশের অস্ত যাওয়া ফুটবলে প্রাণের স্পন্দন এনেছেন হামজা সমিত, ফাহমিদুলরা। সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ভুল করেছে লাল সবুজ।
তবে অক্টোবরে হোম কন্ডিশনে হংকংয়ের বিপক্ষে সে ভুলের পুনরাবৃত্তি চায় না সমর্থকরা। জাতীয় স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার কাবরেরো। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই স্প্যানিয়ার্ড। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা শমিতরা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল, দুই দলই সমশক্তি। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না, দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাবরেরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ হারলেও শমিত হামজাদের নিয়ে স্তুতি ঝরল সমর্থকদের কণ্ঠে। তবে কোচ হ্যাভিয়ার কাবরেরোর গেম প্ল্যানের সমালোচনা করেন অনেকে। রেফারি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও রয়েছে অসন্তোষ। ভক্তদের প্রত্যাশা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন মাহবুব রিমন। মন খারাপের একটা রাত, আকাশে বিষাদ, ম্যাচ শেষে বৃষ্টি হয়ে ঝরল আবেগ। দিনটা যে কিছুতেই পক্ষে গেল না। গোটা 90 মিনিট কিংবা অতিরিক্ত সময় বাংলাদেশ লড়েছে চোখে চোখ রেখে, তবু হারি সঙ্গে। রীতিমতো যুদ্ধ করে গ্যালারিতে যারা প্রবেশ করেছেন তাদের জন্য কষ্টটা আরো বেশি। হারের যুক্তি দাঁড় করাচ্ছেন নিজেদের মতো করেই। হারতে হারতে একবার হতাশ, আমাদের গায়ের সাথে একবার লেগে গেছে। সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ফিনিশিং এর অভাব ছিল। আর ফিনিশিং ভালো হলে আমরা 3-0 গোলে ম্যাচটা জিততে পারতাম। তবে নতমস্তকে নয়, শমিত, হামজা, ফাহিমরা মাঠ ছেড়েছেন মাথা উঁচু করেই। বদলে যাওয়া ফুটবলে এটাও তো কম প্রাপ্তি নয়। ফুটবলের আশা ছেড়েই দিছিলাম, ক্রিকেট দেখতাম রেগুলার আর কি। তো অনেক বছর পরে ছেলেকে নিয়ে আসছি। বাংলাদেশ খুবই ভালো খেলছে, এটা আসলে কপাল খারাপ বলতে গেলে হয়। সাধ্যমতো চেষ্টা করছে, হয় নাই, নেক্সট ম্যাচে হবে আর কি। আমরা প্রচন্ড আশাবাদী। অনেক উপভোগ করছি আজকে। আমার ফার্স্ট, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এবং বাংলাদেশ হারক এবং জিতক, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। সঙ্গে আছে ক্ষোভ, কাবরেরার অদ্ভুত ফরমেশন আর রেফারির নিশ্চিত পেনাল্টি না দেয়া। সবকিছুই বিপক্ষে গেছে বাংলাদেশের। কোচ যিনি আছেন কাবেরো, ওনাকে হয়তো চেঞ্জ করা উচিত, কারণ ওনার যে ট্যাকটিক্স বা যে টেকনিক, এটা বর্তমানে যে টিম কম্বিনেশন আছে সেটা আপনার সাথে মানানসই নয়। ফুটবলের যে সুদিন, যে দিন বদলের গান, সেই রাশ এখন টেনে নেই হবে বড় চ্যালেঞ্জ। প্রতিদান দিতে হবে ফুটবলারদেরও, কারণ প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। কোটি সমর্থকের প্রাণের আকুতি শুনতে কি পান সংশ্লিষ্টরা? ক্রিকেটের দেশে ফুটবল নিয়ে এমন উন্মাদনা আদৌ কখনো দেখেছে কিনা বাংলাদেশ, সে প্রশ্ন উঠতেই পারে। তবে শমিত, হামজা, চৌধুরীরা যে স্বপ্ন দেখাচ্ছে লাল সবুজকে, তার অনুপ্রেরণা এগিয়ে যাক বাংলার ফুটবল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। অ্যাঞ্চেলোত্তি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে ব্রাজিল। এ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে তাই মরিয়া সেলেসাওরা। বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে 5 বারের চ্যাম্পিয়নরা। শীর্ষ 6 থেকে কোয়ালিফাই করতে জয়ই চাইবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে সকাল 6:45টায়। এদিকে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। দারুণ ছন্দে থাকলেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে মেসির দল। এই ম্যাচ শুরু হবে সকাল 6টায়। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধিদের সাক্ষাৎ, 2 এভিয়েশন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, বিমান প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ নিয়ে আলোচনা। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক 13 জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।